আসসালামু আলাইকুম অন্ধকারের দোলগোড়ায় আপনাকে স্বাগতম। ভূতের কিস্তায় সাথে আছি আমি ইফতিখারুল হাসান। আপনারা শুনছেন ভূতের কিস্তা। তাহলে চলেন ধীরে ধীরে পা টিপে টিপে ঢুকে যাই গল্পের অন্ধকার দুনিয়ায়। অভিশপ্ত অশ্বমেধ। কিছু গল্প, কিছু ঘটনা। আজ আপনারা শুনছেন দেবাশিস মজুমদারের কলমে অভিশপ্ত নীলমহল। শুরু হচ্ছে দেবাশিস মজুমদারের কলমে অভিশপ্ত নীলমহল। এই দেখ দেখ এসব কি হচ্ছে রে? এসব কিছুই তো বুঝতে পারছি না। দেখ 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 কি কি সব হচ্ছে এসব। মেয়েটাকে দেখ দেখ, ও কি কি সর্বনাশা কাণ্ড! এই কি কি হবে রে এবার? একটু সর্বনাশ হয়ে যাবে। বাবু প্রচন্ড ক্ষেপে আছেন। এবার সর্বনাশ না করে বিশাল জমিদার প্রাসাদ নীলমহল। তার বাইরে থাকা বটগাছের সামনে তখন সারা গ্রামের লোক এসে জড়ো হয়েছে। সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে কিছু সময় আগেই। চারিদিকে মশালের আগুন জ্বলছে। ঢেড়া পিটিয়ে গ্রামের লোককে জড়ো করা হয়েছে এই বটগাছের সামনে। কিছুক্ষণ পরে পাইক বরকন্দাজ সমেত এসে হাজির হলেন জমিদার নীলকান্ত রায়ের ছোট ভাই দেবকান্ত রায়। তার মুখমণ্ডল প্রবল রাগে রক্তিম হয়ে আছে। হাত মুখ বাঁধা অবস্থায় এক নারী ও এক অল্প বয়সী কিশোরকে টেনে হিঁচড়ে নিয়ে এসে তোলা হয় ওই বটগাছের বেদিতে। জমিদারের লেঠেলরা ক্ষতবিক্ষত সেই দুজনকে বেঁধে ফেলে গাছের গুড়ির সাথে। হেরার আওয়াজ থামল। দেবকান্ত রায় হুঙ্কার ছেড়ে বলে উঠলেন, আমাদের এই জমিদারির সমস্ত প্রজারা দেখে নাও পাপের কি প্রচন্ড শাস্তি হতে পারে। এই যে বাইজি যাকে বেঁধে রাখা হয়েছে, এই পিয়ারি বাই আমার দাদা আর তোমাদের সকলের অন্নদাতা জমিদার রাজা নীলকান্ত রায়ের সঙ্গে বেইমানি করেছে। দাদা একে এখানে এনে রানীর মতো রেখেছিলেন, আশ্রয় দিয়েছিলেন, ভালোবেসেছিলেন। এই নীলমহলে এই বাইজিকে রানীর যত্নে রেখেছিলেন। কিন্তু প্রতিদানে কি করলো? এ রাজা মশাইকে ধোঁকা দিল, তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। তলে তলে গোপনে এই বাজনদার ছেলেটি এই তবলাবাদকের সঙ্গে সে প্রণয়ের সম্পর্ক গড়ে তোলে। এদের উদ্দেশ্য ছিল জমিদার মশাইকে ধোঁকা দিয়ে তার থেকে বেশ কিছুটা অর্থ আর সম্পত্তি হাতিয়ে নিয়ে পালিয়ে যাবে। কিন্তু রাজা নীলকান্ত রায় এদের গোপন প্রেম ধরে ফেলেছিলেন, এদের চিনে ফেলেছিলেন। তাই এরা দুজনে মিলে, এই দুই কুচক্রী মিলে তোমাদের অন্নদাতা জমিদারকে খুন করেছে। খুন 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 করেছে আমাদের জমিদার। উৎকণ্ঠিত জনতার মধ্যে একটা কোলাহল উঠল। দেবকান্ত হাত তুলে তাদেরকে থামিয়ে আবার বলতে শুরু করলেন, আমি কিছু আগে যদি এদের প্রকৃত উদ্দেশ্য জানতে পারতাম তাহলে নিজে প্রাণ দিয়েও দাদাকে বাঁচাতাম, কিন্তু সেটা হলো না। এরা দুইজনে দাদাকে হত্যা করে পালানোর মতলবে ছিল, কিন্তু আমি আর আমার লোকেরা এদেরকে ধরে ফেলেছি। এদের চরম শাস্তি আজ আমি দেব, যাতে এই বাসন্তীপুরে আর কেউ কখনো এমন অপরাধ করার দুর্মতি দেখানোর সাহস না পায়। সবাই দেখে নাও বাসন্তীপুরে ঘৃণ্য অপরাধের শাস্তি কি। একজন লেঠেল এগিয়ে এসে একটা খোলা তরোয়াল এগিয়ে দিল দেবকান্তর দিকে। সেই তরোয়ালটা নিয়ে তিনি এগিয়ে গেলেন গাছের সাথে বাঁধা অবস্থায় কাঁপতে থাকা অল্প বয়সী ছেলেটার দিকে। রাজাবাবু, আমাকে ছেড়ে দিন রাজাবাবু, আমাকে ছেড়ে দিন। তার সামনে কিছু সময় দাঁড়িয়ে তাকে মৃত্যুর প্রতীক্ষায় আরো ভয়ে ভীত করে তুললেন। আর তারপরেই তরোয়ালের এক কোপ ছেলেটির মুন্ডু ধর থেকে আলাদা করে দিলেন। ওদিকে কয়েকজন লেঠেল পিয়ালি বাইকে গাছের বন্ধন থেকে মুক্ত করে তাকে বেদির সামনের দিকে এনে আছড়ে ফেললেন। সামনে থাকা জনতা ভয়ে কিছুটা পিছিয়ে গেল। অন্য দুইজন লেঠেল এসে দাহ্য তরল ঢেলে দিল পিয়ালি বাইয়ের সারা গায়ে।
তারপরে দেবকান্তর ইশারায় একজন পাইক একটা জ্বলন্ত মশাল নিয়ে এগিয়ে এসে আগুন ধরিয়ে দিল পিয়ালি বাইয়ের সারা শরীরে। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে উঠল পিয়ালি বাইয়ের সারা দেহ। একটা আক্রোশের চিৎকার আর প্রতিশোধের উন্মত্ত হাসি মিলিয়ে এক ভয়ঙ্কর হুঙ্কার শোনা গেল দেবকান্ত রায়ের কণ্ঠে। তারপরে কি হলো? শ্রীময়ী জানতে চাইল। কুমুদিনী ঠাকুমা বললেন, নীলকান্ত রায় এমনিতেই বৈষয়িক ছিলেন না, নিজে গান বাজনায় মেতে থাকবেন বলেই ওই নীলমহল তৈরি করেছিলেন। বিষয় আশয় সবই দেবকান্তই দেখতেন, কিন্তু নীলকান্ত রায়ের হুকুমে তাকে কিছু অতিরিক্ত কর মাসুল আদায় করতে হতো নীলকান্তর ব্যবৈভবের জন্য। তবে দাদাকে অসম্ভব শ্রদ্ধা করত ওই দেবকান্ত। নিজে জমিদার হয়েও দাদার নামে ভবন, চিকিৎসা কেন্দ্র, পাঠশালা এ সকল বানিয়েছিল তখন। বাসন্তীপুরের নাম বদলে রাখলেন নীলনগর। সেই নাম বহুকাল প্রচলিত ছিল, তবে আবার কে যেন একটা সাহেব এসে আবার পুরাতন নাম বাসন্তীপুরি ফিরিয়ে আনলেন। পিয়ারি বাই আর তার প্রেমিককে শাস্তি দেওয়ার জন্য দেবকান্ত অবিবাহিতই ছিলেন। পরে তিনি ক্ষেত্রগড়ের জমিদার কন্যা অহল্যাকে বিয়ে করেন। বাসর তৈরি হলো নীলমহলে, কিন্তু বাসর রাতেই সেই নতুন বউ অদ্ভুতভাবে মারা যায়। সেই তখন থেকেই রটে যায় নীলমহল হলো অশুভ অভিশপ্ত জায়গা। অশুভ প্রেতাত্মারা সেখানে নাকি বিরাজ করছে। দেবকান্ত দ্বিতীয়বার বিয়ে করল যমুনাকে। তিনি ওই বাড়ির নায়েব গোমস্তানাদি ঘোষের কন্যা। তার থেকে 3টে ছেলে হলো দেবকান্তর। তার মধ্যে ছোটটি বন্ধুদের নিয়ে ওই নীলমহলে ফুর্তি করতে গিয়ে রাতে ওখানকার সিঁড়ি থেকে পড়ে গিয়ে পক্ষাঘাতে শয্যাশায়ী হয়ে যায়, একেবারে সারা জীবনের মতো। সে তারপর আর বেশি দিন বাঁচেও নি। বাকি 2 ছেলে থেকে যায়, তাদের থেকে বংশ বিস্তার লাভ করে। দেবকান্ত যদিও তন্ত্রশাস্ত্রীকে ডেকে ওই নীলমহল মন্ত্রবন্ধনে আবদ্ধ করেছিলেন, আর এই বংশের কাউকে ওই নীলমহলে রাত কাটানো নিষিদ্ধ করে দিয়েছিল। তারপর থেকে এত বছর হয়ে গেল ওই নীলমহলে দিনের বেলায় লোকে আনাগোনা করলেও রাতের বেলা কেউ যায় না। সেই থেকে চারিদিকে রটে গেল যে ওই নীলমহল হলো অভিশপ্ত। শ্রীময়ী মন দিয়ে কথাগুলো শুনছিল। কুমুদিনী ঠাকুমা আরো বললেন, ওই রাজা দেবকান্তর 2 ছেলে থেকে যে বংশ হলো তারই 2 শাখা এখনো টিকে আছে। তোমার স্বামী সুজয় হলো বড় তরফের বংশধর, আর তোমার দেওর তীর্থঙ্কর হলো ছোট তরফের বংশধর। এখন বংশের বাতি দেওয়ার মতো এই দুজনেই আছে। এবার তুমি যদি কাউকে কোল আলো করে আনতে পারো তাহলে বংশটা একটু এগিয়ে যাবে। ওই তীর্থকে যদি ভালো মেয়ে দেখে বিয়ে দিতে পারি
তাহলে আমার সব চিন্তা দূর হয়ে যায় দিদি ভাই। এদেরকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। সম্পর্কে আমি এদের বাবাদের পিসি হলেও ঠাকুমা বলতে এরা আমাকে চেনে। বলেই ফোকলা দাঁতে হেসে উঠলেন বুড়িমা। তখনই তীর্থঙ্কর এসে ঘরে ঢুকলো। কি বৌদি, এই বুড়ি আবার ভূত প্রেতের গল্প শোনাতে বসে গেছে? ও ঠাম্মি, বলি তোমার কি আর কাজ কারবার নেই? দাদা বিয়ে করে একেবারে নতুন বৌদিকে সঙ্গে করে হাজির হলো, আর তুমি কিনা তাকে এই ভূত প্রেতের গল্প শুনিয়ে যাচ্ছ? বংশের ইতিহাস বংশের বউ জানবে না, এ কেমন কথা গা? না না, এইসব গল্প কাহিনী শুনতে বেশ ভালোই লাগে ঠাকুরপো। আমি শহরে মানুষ হয়েছি, কিন্তু এইসব পুরনো রাজবংশ, তাদের সাথে জড়িয়ে থাকা কিংবদন্তি এসব শুনতে বেশ ভালোই লাগে। ভূত পেতে আমি সেভাবে বিশ্বাস করি না, কিন্তু গল্পগুলো বেশ লাগে। গপ্প নয় গো দিদি ভাই, এসব সত্যি। নীলমহল এক অভিশপ্ত প্রাসাদ, সেই জন্যই তো এই বংশের এই হাল, যা তোমার স্বামী আর দেওরকে পোয়াতে হচ্ছে। নীলমহলের অভিশাপ থেকে এই বংশের রেহাই নেই। মন্ত্রবন্ধনে পেতেরা আবদ্ধ আছে বটে, কিন্তু সেই অভিশাপের প্রভাব এখনো বংশে রয়েছে। নইলে অমন রাজার বংশে এভাবে ক্ষয় ধরে, এমন অর্থের টানাটানি দেনা হয়। আমি বলেছিলাম কোনো বড় পণ্ডিতকে ডেকে হোম যজ্ঞ করাতে, কিন্তু তোমরা সব আজকালের ছেলে মেয়ে, তোমরা কি আমার মতো সেকেলে বুড়ির কথা শুনবে? যাও তো ঠাম্মি, বাইরে রোদে গিয়ে একটু বসো, তাহলে চামড়াটা একটু জুড়ো হয়ে। বৌদি, আমি বাইরের কাছারি ঘরে আছি, দাদাকে একটু পাঠিয়ে দাও না, দরকার আছে। ঠিক আছে। বলে শ্রীময়ী দোতলায় চলে গেল সুজয়কে খবর দিতে। তীর্থঙ্কর গিয়ে ঢুকলো কাছারি ঘরে। কুমুদিনী ঠাকুমা লাঠি ধরে উঠে একটু একটু করে এগোলেন বাইরের রোদ দালানের দিকে। একটু পরেই সুজয় নেমে এলো দোতলা থেকে। কাছারি ঘরে ঢুকে সে দেখল তীর্থঙ্কর বেশ চিন্তিত মুখে বসে আছে। সুজয় জিজ্ঞেস করলো, কিরে, তোর বৌদি বললো তুই ডাকছিস, কোনো জরুরি কথা আছে? আজ নীলমহল দেখতে যে পার্টি আসার কথা ছিল তারা আসছে না। সে কি রে, ওদের এজেন্ট তো গত পরশু সব কথা পাকা করে গেল। আমি তো ভেবেছিলাম আজকে মালিক নিজে এলে সব ডিটেলস কনফার্ম করে সামনের সপ্তাহে আইনি কাজকর্ম সব শেষ করে তোর বৌদিকে নিয়ে ফিরে যাব। কিন্তু এখন তো কেন কেন ওনারা আসবেন না? আর কেন, সেই পুরনো ভূতের গুজব। আর বাইরের লোককে দোষ দিয়ে কি হবে? আমাদের কুমুদিনী ঠাম্মাই তো দুবেলা ভূতের গল্প ছড়িয়ে চলেছে। ওনারা জানিয়েছেন যে বাড়ি সম্বন্ধে ওনারা আরও খোঁজ খবর নিয়ে জানতে পেরেছেন যে এই বাড়িতে বাস্তু দোষ আছে। ওনাদের এক জ্যোতিষীও নাকি এই বাড়ি কিনতে মানা করেছে, তাই ওনারা আর এগোবেন না। ওদিকে অন্য শহরে ব্যবসায় এতটা ক্ষতি হলো, আমার শেষ ভরসাই নীলমহল। এই বাড়ি বিক্রি করতে না পারলে সেই টাকায় সব ঋণ শোধ করে ব্যবসাটা আবার নতুন করে দাঁড় করাতে পারতাম। ঠাকুরদার উইল অনুসারে বাড়ির বড় ছেলে হওয়ার দরুন এই নীলমহলই আমার অধিকারে আছে। এই বসত বাড়িতে তুই আছিস, থামি আছে, তাই এই বাড়ি কিছু করেই আমি বিক্রি করতে পারবো না। ওই নীলমহলই আমার ভরসা, কিন্তু বেশি সময় আমার হাতে নেই। কি যে করি? আসলে দাদা, ওই ভূতের ব্যাপারটা একটা মিথ হয়ে গেছে। মিথ ভাঙতে পারলে মনে হয় বাড়ি বেচা যাবে। সবাই জানে এই বংশের কেউ প্রেতাত্মাদের প্রভাবে ওই নীলমহলে রাত কাটাতে পারে না। আমার মনে হয় এই মিথটাকে যদি আমরা ভাঙতে পারি তাহলেই আর অসুবিধা হবে না। তাই ভাবছিলাম দাদা, তুমি আর বৌদি যদি একটা রাত ওই নীলমহলে কাটিয়ে আসো, একটা রাত তোমরা ওখানে কাটিয়ে সুস্থ দেহে ফিরে আসলেই আর কোনো চিন্তা নেই। ভূতের গুজব আপনা আপনিই থেমে যাবে। নইলে দেখছো তো, পার্টি জোগাড় করছি আর তারা সবাই ওই এক ভৌতিক অজুহাত দেখিয়ে কেটে পড়ছে। আমার মনে হয় এই একটা পথে আছে যাতে বাড়িটা বিক্রি করার ব্যবস্থা করা যাবে। ঠিকই বলেছিস, কিন্তু আমি একা থাকলে হবে না।
দেখো, দুজনে থাকলে বিষয়টা আরো জোরদারভাবে প্রমাণ হয়। তাছাড়া একা থাকলে অনেক সময় অনেক কিছু ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। দুজন থাকলে সেই চিন্তা নেই। আমিও কিছুটা সময় তোমাদের সঙ্গে কাটিয়ে আবার ভোরের দিকে গিয়ে তোমাদের নিয়ে আসবো। ঠাম্মি এই বাড়িতে রয়েছে তাই, নইলে আমিও তোমাদের সঙ্গে রাতে নীলমহলেই থেকে যেতাম। বুড়ি তো আবার আমার হাতে ছাড়া রাতে খাবে না। ঠিকই আছে, তুই তাহলে কি বলিস, কবে গিয়ে নীলমহলে রাত কাটাবো? বেশ, আমি আজকের মধ্যে সব লোকজন দিয়ে ব্যবস্থা করে দিচ্ছি। তুমি কাল সকালে চলে যাও, আমি দুপুরের দিকে খাওয়া দাওয়া নিয়ে চলে যাব, আর রাতের দিকে ফিরে আসবো। ভোরের দিকে তোমাদের ওখানে গিয়ে আবার এই বাড়িতে নিয়ে আসবো। জগাদাকে বলে দিচ্ছি ও রাতের খাবার গিয়ে দিয়ে আসবে। তবে একটাই অনুরোধ দাদা, তুমি বা বৌদি কেউই এই পরিকল্পনার কথা ঠাম্মিকে জানিও না। বুড়ি অকারণে তার কুসংস্কার ভরা মন নিয়ে ওই হাউমাউ করে কেঁদে সব ভেস্তে দেবে একেবারে। ঠিক আছে, বলবো না। তোমাদের রাত কাটিয়ে নীলমোহন থেকে সুস্থভাবে ফেরার খবরটা রটিয়ে দিতে পারলে ওই মিথ আপনা আপনিই ধ্বংস হয়ে যাবে। তখন দেখো, নতুন পার্টি তো আসবেই, পুরনো পার্টিটাও ফিরে আসবে, ভালো দরে বাড়িটা বেচতে পারবে। একটা কাষ্ঠ হাসি হেসে সুজয় উঠে পড়ে। তবে নীলমহলে রাত কাটানোর কথা শুনে অ্যাডভেঞ্চার প্রিয় শ্রীময়ী তখন একেবারে আনন্দে আত্মহারা। পরদিন সকালে সুজয় নতুন বউকে নিয়ে কুমুদিনী ঠাকুমাকে প্রণাম করে বেরিয়ে পড়ে। তীর্থঙ্কর সব ব্যবস্থাই করে রেখেছিল। বাড়ির একজন কাজের লোক তাদেরকে নীলমহল পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। নীলমহলের হলঘর, নাচঘর, দোতলার বিশ্রাম ঘর, এই সব দেখে শ্রীময়ী তখন আনন্দে আত্মহারা। তীর্থঙ্কর সব ব্যবস্থাই করে দিয়েছে। ঘর বাড়ি, থাকার ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন। বিদ্যুৎ সংযোগ সব ঘরে না থাকলেও তাদের থাকার ঘরে বিদ্যুতের সংযোগের ব্যবস্থা করে দিয়েছে তীর্থঙ্কর। নিচের হলঘরে সারিবদ্ধভাবে দেওয়াল জুড়ে অনেক তৈলচিত্র, বেশিরভাগই এই বংশের জমিদারদের হাতে আঁকা প্রতিকৃতি। নীলকান্ত রায়ের বেশ কয়েকটি প্রতিকৃতি রয়েছে, বেশ সুন্দর সুপুরুষ চেহারা। পিয়ালিবাইয়েরও একটি রয়েছে। ও একটি ছবি অবশ্য একেবারেই নষ্ট হয়ে যেতে চলেছে। একটি পুরুষের ছবিতে মুখের আদলটি নষ্ট হয়ে গেছে, কিন্তু তার পোশাক স্পষ্ট বোঝা যাচ্ছে। ছবিটি যে জমিদার বংশেরই কারোর তাতে সন্দেহ নেই, কিন্তু ছবির নিচে নাম লেখা না থাকায় বোঝার উপায়ও নেই যে ছবিটি কার। সকালবেলা গোটা বাড়িটা ঘুরে দেখতেই কেটে গেল। দুপুরের দিকে নিজের বাইকে করে টিফিন ক্যারিয়ার ভরে খাবার নিয়ে চলে আসে তীর্থঙ্কর। দুপুরে একসাথে জমিয়ে খাওয়া দাওয়াও হলো। সুজয় আর তীর্থঙ্কর নিচে একটা হল ঘরে বসে নানান রকম বৈষয়িক আলোচনা করেই সময়টা কাটালো। গ্রামের দিকে এমনিতেই সন্ধ্যা নামে তাড়াতাড়ি। নীলমহলে যেন আরো দ্রুত অন্ধকার নেমে এলো। দোতলার দুটো ঘরে মাত্র বিদ্যুৎ সংযোগ হয়েছে। একতলার জন্য তীর্থঙ্কর সঙ্গে করেই হ্যারিকেন, কেরোসিন আর মোমবাতি নিয়ে এসেছিল। শ্রীময়ী সেগুলোকে জ্বালিয়ে দিল। নিচের হল ঘরে লণ্ঠনটা রেখে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, তখনই তার চোখ পড়ল সেই মুখের আদল নষ্ট হয়ে যাওয়া পুরুষটির ছবির দিকে। অদ্ভুত ব্যাপার, ছবিটিতে যেন মুখের আদল কিছুটা এখন বোঝা যাচ্ছে, অথচ সকালে দিনের আলোতে সে দেখেছিল মুখের আদল একেবারে ঘষে উঠে গেছে, কিন্তু এখন যেন একটা আদলের আভাস হালকা বোঝা যাচ্ছে। যদিও চেহারাটা এখনো পরিষ্কার নয়, কিন্তু এই আলো আধারিতেও সকালের চেয়ে মুখের অবয়ব বেশ কিছুটা পরিষ্কার। সন্ধ্যার পর হতেই টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়। অসময়ের বৃষ্টি। বাড়ির দরজা জানলা সব বন্ধ থাকায় ভেতর থেকে বৃষ্টির ব্যাপকতা খুব একটা বোঝাও গেল না। গল্প গুজকের মধ্যেই রাত 8টার কিছু আগে জগাদা রাতের খাবার নিয়ে চলে আসে। হ্যাঁ, ঠাম্মিকে রাতের খাওয়া খাওয়াতে হবে। বুড়ি তো চোখে সেভাবে দেখে না, আমাকেই খাওয়াতে হয়। 8:30টার মধ্যে বুড়ি আবার খেয়ে দিয়ে শুয়ে পড়ে। এই নীলমহলে আর তখন করার মতো কিচ্ছু নেই, তাই দুজনেই একটু তাড়াতাড়ি খাওয়ার পর্ব শেষ করে নেয়। এঁটো বাসন কোসন নিচের রান্নার ঘরে নামিয়ে রেখে সিঁড়ি দিয়ে উঠতে যাওয়ার মুখেই
শ্রীময়ীর চোখটা আবার গেল সেই ছবিটার দিকে। অদ্ভুত ব্যাপার, ছবিটা এখন অনেকটা স্পষ্ট। মুখের আদলও বেশ পরিষ্কার, বেশ রাগী চেহারার একজন পুরুষের মুখ। সুপুরুষ চেহারা, তবে মুখে এক অদ্ভুত কাঠিন্য রয়েছে। চোখ দুটো ভারী নিষ্ঠুর প্রকৃতির। শুধু তাই নয়, ছবির মুখের আদল দেখে শ্রীময়ী হতবাক হয়ে যায়, কারণ ছবিটি একেবারে হুবহু তীর্থঙ্করের আদলের। শ্রীময়ী ছুটে গিয়ে সুজয়কে ডেকে আনে। সত্যিই তো আশ্চর্য ব্যাপার, সকালে তো ছবিটার মুখটা একেবারে ঘষা ছিল, এখন তো বেশ স্পষ্ট, আর দেখতেও একদম আমাদের তীর্থর মতো। অবাক করা ব্যাপার। দুইজনে যখন অবাক হয়ে ছবিটি দেখছে, তখনই বাজ পড়ার একটা গম্ভীর শব্দ হয়। একটু হলেও আঁতকে ওঠে শ্রীময়ী, সুজয়ের পাশে ঘন হয়ে দাঁড়ায়। হঠাৎ দোতলার ঘর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পায় ওরা। সেই সঙ্গে দুজনেই নিচ থেকে দেখল ওপরের ঘরের ইলেকট্রিক আলোগুলো হঠাৎ নিভে গিয়ে দোতলাটাকে অন্ধকারাচ্ছন্ন করে তুলল। একতলার হলঘর জুড়ে একটা নারী কণ্ঠের কান্নার আওয়াজ যেন পাওয়া গেল। সেই সঙ্গে নাচঘরের দিক থেকে ঘুঙুরের আওয়াজ, তবলার বোল শোনা যেতে লাগল। সুজয় আর শ্রীময়ী দুজনেই হতবাক, তারা চমকে উঠে দাঁড়িয়ে রইল। শ্রীময়ী কিছুটা গা সিটিয়ে সুজয়ের হাত খামচে ধরল। হঠাৎই নীলকান্ত রায়ের ছবির পেছন থেকে একটা আলো জ্বলে উঠল। পাশ থেকে বিভৎস চেহারার এক মূর্তি এগিয়ে সেই দ্রুত তরোয়াল ঠেকালো শ্রীময়ীর গলায়। এই নীলমহল আমার, আমার রাজত্ব এই নীলমহল। আমি কাউকে সহ্য করব না, কাউকে না। চলে যা, চলে যা এখান থেকে। এক ঝটকায় শ্রীময়ীকে দরজার দিকে ঠেলে দেয় সেই মূর্তি। সুজয় স্থিরভাবে সেই ভৌতিক প্রতিকৃতির দিকে দেখছে। সেই ভৌতিক মূর্তি আবার গর্জন করে উঠল। আমার কথা না শুনলে কারোর নিস্তার নেই, কারোর নিস্তার নেই, কেউ বাঁচবে না। সুজয় তার সামনে দাঁড়িয়ে ঠাঁটিয়ে তার গালে একটা চড় মারতেই তার হাত থেকে জং পড়া তরোয়ালটা খসে পড়ে। সামনের লোকটা হতভম্ব হয়ে যেতেই সুজয় বলল, তুই তাহলে এখানে ভূত সেজে লোক ভাগাচ্ছিস? তুই ভৈরব কাকার ছেলে কালাচাঁদ তো? যাত্রাপাল্লা সেই নাকি সুরটা তোর গলা থেকে গেল না। গলা শুনেই বুঝেছি তুই কালাচাঁদ। খোল মুখোশ, খোল বলছি। সুজয়ের ধমকে কাঁদো কাঁদো মুখে সে মুখের ভয়াবহ মুখোশটা খুলে ফেলতেই একটা গো বেচারা মুখ বেরিয়ে পড়ল। ভয় পেও না, এ বেটা আমাদের ছোটবেলার বন্ধু, তীর্থর সঙ্গে এক ক্লাসে পড়তো। নাম কালাচাঁদ। পড়াশুনো বেশি হয়নি, কিন্তু ছোট বয়স থেকেই যাত্রাপালা করে, কিছুটা নাকি সুরে সংলাপ বলে। সেই অভ্যেসটা এখনো যায়নি দেখছি। বেটা আমাদের ভয় দেখাতে এসেছিল। কি রে কালাচাঁদ, কে পাঠিয়েছে তোকে? কে তোকে এখানে পাঠিয়েছে? সত্যি করে বল। কালাচাঁদ কাঁচু মাচু মুখে চুপ করে রইল। সুজয় তার মাথায় আবার একটা গাঁটটা মেরে বলল, কি রে, বলছিস না কেন? বল, কে তোকে পাঠিয়েছে? আমি পাঠিয়েছি। সুজয় আর শ্রীময়ী অবাক হয়ে দেখল জোনা চারেক লোককে সঙ্গে করে তীর্থঙ্কর দাঁড়িয়ে আছে। কে রে তীর্থ, তুই এসব করেছিস? কিন্তু কেন? আমাদের সঙ্গে প্র্যাঙ্ক করেছিলিস নাকি? আবার বাড়িতে ঢুকলি বা কোথা দিয়ে? এই বাড়ির সবকিছু আমার নখদর্পণে। বাড়ির পিছনের ভাঙা অংশ দিয়ে এই বাড়িতে ঢোকার আর একটা রাস্তা রয়েছে, যা সোজা এসে মেশে ওপাশের ওই নাচ ঘরের মধ্যে। দেওয়ালের রাস্তা দিয়ে একটা সুড়ঙ্গ আছে, সেই পথেই আমি আবার ঢুকেছি এই বাড়িতে। কিন্তু ঠাকুরপো, এইসব মজার মানে কি? মজা নয় বৌদি, সাজা। এই বাড়ি ছোটবেলা থেকে আমি দেখে আসছি। এই বাড়ি, এই নীলমহল রয়েছে আমার রন্ধ্রে রন্ধ্রে। এই বাড়ির মেরামত করিয়েছি আমি, এই বাড়িটাকে নতুনভাবে সাজিয়েছি আমি। আর বংশের কোনো এক প্রথা এই বাড়ির উত্তরাধিকারী হবে কিনা দাদা, হ্যাঁ দাদা কিছু টাকা হয়তো পাঠিয়েছে, কিন্তু এই বাড়ি আমার। এই বাড়ি যদি বিক্রি করতেই হয় আমি করব। এই সম্পত্তির অধিকারী আমি। আর দাদা আর তুমি বাইরে থেকে এসে এই বাড়ির অধিকার নিয়ে চলে যাবে?
এই বাড়ির বিক্রির অর্থ তোমরা ভোগ করবে? না, এটা তো আমি হতে দিতে পারি না। এই বারে বারে নকল পার্টি এনে দাদাকে অন্ধকারে রেখেছি আমি আসল পার্টিদের ভূতের কথা বলে ভাগিয়েছি। ভেবেছিলাম এখানে এই পরিবেশে তোমাদের ভূতের ভয় দেখিয়ে চিরতরে ভাগিয়ে দেব, কিন্তু এই কালাচাঁদটা অপদার্থ, কোনো কমবে না। দাদা ধরে ফেললো, তবে আমিও তৈরি আছি। মিথ তো ভাঙতে দেওয়া যাবে না। তোমরা ভূতে ভয় পেলেই ভালো করতে, কিন্তু আর কোনো উপায় নেই। আবারও তো সেই মিথ সত্যি হবে। রায়বংশীর কেউ নীলমহলে রাত কাটাতে এলেই দুর্ঘটনা ঘটে, আজও ঘটবে। দাদা বৌদি তোমাদের দুজনেরই মৃত্যু হবে, নীলমহলের অভিশাপ বজায় থাকবে। কি বলছিস তুই তীর্থ? তুই কি পাগল হয়ে গেছিস? কালাচাঁদ এক লাফ মেরে ছুটে পালাতেই তীর্থ তার সঙ্গে আসা লোকগুলোকে বলল, এই করে দেখছিস কি? যে কাজের জন্য এসেছিস সেটা কর। দেখিস দাদা বৌদি দুজনের মৃত্যুটাই যেন দুর্ঘটনা বলে মনে হয়। চারজন ষণ্ডা চেহারার লোক এগিয়ে আসতেই হ্যারিকেন মোমবাতির শিখাগুলো যেন কাঁপতে শুরু করলো। সারা বাড়ি জুড়ে যেন এক প্রবল কম্পন অনুভূত হলো। নীলকান্ত রায় আর পিয়ালি বাইয়ের ছবিগুলো কাঁপতে শুরু করলো প্রবল জোরে। হঠাৎ ঘরের মধ্যে যেন কোনো অপার্থিব এক শক্তি অদৃশ্য থেকে আক্রমণ শুরু করলো ওই চার গুন্ডার ওপর। মুহূর্তে তাদের উপর আছড়ে পড়তে লাগলো নানান রকম আঘাত। আঘাতে আঘাতে তারা জর্জরিত হয়ে আর সহ্য করতে না পেরে চারজনেই কোনো রকমে ঊর্ধ্বশ্বাসে ওই নাচঘরের দেওয়ালের রাস্তার পিছন দিক দিয়ে পালালো। সুজয় আর শ্রীময়ী হতবাক, তীর্থঙ্কর অবাক। হঠাৎ ঘরের মধ্যে এক রাশ ধোঁয়া যেন কোথা থেকে এসে হাজির হলো। সেই ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে এক অবয়বে পরিণত হলো। এক অপার্থিব আলো ঘরের মধ্যে এসে উপস্থিত হলো। সেই আলোয় দেখা গেল উদ্ভূত পুরুষ, আসলে নীলকান্ত রায়। তিনি এগিয়ে গেলেন তীর্থঙ্করের দিকে, তার সামনে গিয়ে দাঁড়ালেন। তীর্থঙ্কর ভয়ে সেঁটিয়ে রয়েছে। কিরে দেবকান্ত, তোর লোভ এখনো যায়নি? নতুন জন্ম পেয়েও তুই বদলাসনি। সেই নীলমহলের লোভ এই জন্মেও তোকে তাড়া করে বেড়াচ্ছে। কে দেবকান্ত? তুই দেবকান্ত, তুই দেবকান্তর পুনর্জন্ম তুই। ওই দেখ, দেওয়ালে সিঁড়ির কাছে তোর ছবি রয়েছে। মুখটা তোর পাপে ঘষে গিয়েছিল। আজ এদেরকে সাবধান করার জন্য আমার অতি প্রাকৃতিক শক্তিকে কিছু সময়ের জন্য তোর মুখে আবার দৃশ্যমান করেছি। তুই এই বাড়িতে পদার্পণ নিস্তক আমি বুঝেছি তোর আসল উদ্দেশ্য কি। এখনো নীলমহলের লোভ তোর যায়নি। আমি আর পিয়ালি ভাই একে অপরকে ভালোবাসতাম। পিয়ালি আমাকে শিখিয়েছিল নিজের বৈষয়িক দায়িত্ব সম্পর্কে অবহিত হতে, আর সেই কাজে মন দিতেই বুঝলাম আমার বৈষয়িক কাজে অমনোযোগের সুযোগ নিয়ে তুই কি ব্যভিচার করেছিস। আমার নাম নিয়ে প্রজাদের ওপর কি অত্যাচার করেছিস। অতিরিক্ত কর আদায় করেছিস জোর করে, আর নাম করেছিস আমার বিলাস ব্যসনের। আমি যখন তোকে এই সব কথা জানাই তখন তুই কি করলি? আমাকে খুন করলি, আর দায়ে চাপালি নিরপরাধ পিয়ালির ওপর। শুধু তাই নয়, ওই তবলচি ছেলেটা মধুময়, কতই বা বয়স ছিল ওর? বয়স 15-র বেশি নয়। তাকে পিয়ালির প্রেমিক সাজালি, অথচ পিয়ালি ওকে নিজের ছোট ভাইয়ের মতো দেখতো। ওদেরকে জনতার সামনে, আমার প্রজার সামনে নির্মম ভাবে হত্যা করলি। তোর লোভ গেল না তাতেও। এই নীলমহল আমি তোকে আগের জন্মেও আত্মসাৎ করতে দিইনি, আর এই জন্মেও দেব না। তোর লোভে আজ তোর কাল হবে দেবকান্ত। তুই মরণের জন্য প্রস্তুত হ, কারণ তুই জীবিত থাকলে কাউকেই তুই বাঁচতে দিবি না। যতবার জন্ম নিবি ততবার তোর লোভ আমাদের বংশে পাপ আর অপরাধের প্রবেশ করাবে। তুই মর দেবকান্ত, তুই আবার মর।
যতবার জন্ম নিস না কেন এই নীলমহল তোর হবে না, কিছুতেই হবে না, আমি হতে দেব না। না না রাজা নীলকান্ত, আপনি ওকে মারবেন না। আমাদের ঠাকুমাকে সামলানোর একমাত্র অবলম্বন ও। ওর ভেতর দেবকান্তের ক্রূরতা থাকতে পারে, কিন্তু ও দেবকান্ত নয়, ও তীর্থঙ্কর, আমার খুড়তুতো ভাই তীর্থঙ্কর। আমি ওকে বদলাবো, ওর মধ্যে থাকা দেবকান্তকে সরিয়ে ফেলে ওকে নতুন তীর্থঙ্কর তৈরি করবো আমি। আপনি ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন দয়া করে। দয়া করুন আপনি, আমি এই বংশের বউ, আমি বলছি আপনি ওকে মারবেন না। ঠাকুরপোকে আপনি মুক্তি দিন, ছেড়ে দিন ওকে, দয়া করুন। তোদের কথায় ছেড়ে দিচ্ছি একে, কিন্তু এ যেন আর এই নীলমহলে পা না দেয়। ভালো মানুষের সংস্পর্শে এসে ভালো হয়ে ওঠার চেষ্টা করো দেবকান্ত, লোভ ত্যাগ করো, তাহলেই তোর মুক্তি হবে। নইলে জন্ম জন্মান্তরের এই গোলক ধাঁধায় চিরকাল ঘুরে মরবি, তোর আত্মার মুক্তি হবে না, হবে না। নীলকান্ত রায়ের অবয়ব আবার ধোঁয়ার কুণ্ডলী হয়ে বাতাসে মিলিয়ে গেল। ঘর আবার শান্ত হয়ে এলো। তীর্থঙ্কর প্রথমে বোকার মতো ভ্যাবাচ্যাকা হয়ে দাঁড়িয়ে রইল, তারপর হাউমাউ করে শিশুর মতো কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। সুজয় আর শ্রীময়ী ছুটে এলো তাকে সামলাতে। সুজয় জড়িয়ে ধরার পরেও তীর্থঙ্কর কেঁদেই চলল। বাইরের অঝোরধারা বৃষ্টির মতো তীর্থঙ্করের কান্না যেন আর থামতেই চায় না। পরদিন রাতের দিকে তীর্থঙ্কর এলো সুজয়ের ঘরে। সুজয় আর শ্রীময়ী তখন গোছগাছ করছে, তাদের ফিরে যেতে হবে। তীর্থঙ্কর কিছুটা ইতস্তত করে একটা ব্রাউন পেপার প্যাকেট এগিয়ে দিল সুজয়ের দিকে। সুজয়কে একরকম জোর করেই সেটা হাতে ধরিয়ে দিল। সুজয় দেখল ভেতরে মোটা টাকার বান্ডিল। সে অবাক হয়ে বলল, এসব কি তীর্থ? কলপাড়ার দিকের জমিটা বেচে দিলাম, এটা অগ্রিম টাকা। আপাতত তুমি এটা নিয়ে তোমার ব্যবসাটাকে সামলাও, জমি বিক্রির বাকি টাকাটা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। না না তীর্থ, এটা হয় না। তোর জমির টাকা আমি এভাবে। তীর্থঙ্কর তার হাত দুটো ধরে বলল, তোমার ব্যবসা আবার দাঁড়িয়ে গেলে আমাকে না হয় ভালো কিছু কিনে দিও। আমি তো তোমার ভাই, নিজের লোক। অনেক কষ্টে নিজের মধ্যেকার দেবকান্তকে মারতে পেরেছি। লোভ কাটিয়ে উঠে ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি। তুমি আর বৌদি তো আমাকে প্রাণে বাঁচিয়ে সৎ পথে ফেরার সাহস দিয়েছ। এটা নাও দাদা, এত দ্রুত নীলমহল বিক্রি করা যাবে না, কিন্তু তোমরা সুস্থ দেহে ফিরে আসায় ওই ভূত প্রেতের মিথ সত্যি ভাঙতে শুরু করেছে। যদিও মিথটাই যে আসল সত্যি তা আমাদের চেয়ে ভালো আর কে জানে বলো। তাই বলছি আপাতত এই অর্থ দিয়েই নিজের ব্যবসাটা বাঁচাও দাদা, সেটাই হবে আমার 2 জন্মের পাপের প্রায়শ্চিত্ত দাদা। তীর্থঙ্করের চোখ আবেগে ভিজে এলো। সুজয় এক টানে তীর্থঙ্করকে বুকে জড়িয়ে ধরল। 2 ভাই এক অনাবিল আবেগে যেন ভেসে গেল। চোখের কোণে খুশির অশ্রু এলো শ্রীময়ীরও।